এসএসসি মামলার রায়দান হলো আজ, এবং শুধু তাই নয়, ভোটের আবহে বড় ধাক্কা, রাজ্যের সমস্ত নিয়োগ বাতিল করলো হাইকোর্ট। শুধু তাই নয়, এখনো পর্যন্ত যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিল তাদের সুদ সমেত বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী ফিরদৌস শামীম তারও বক্তব্য পেয়েছি, শোনাবো। প্রক্রিয়াটি বাতিল করেছে নিয়োগ প্রক্রিয়াটি, এবং যে যে পয়েন্টগুলো ওরা আর্গু করেছিল আদার সাইড, যে রিট পিটিশন মেনটেনেবল কিনা, 65B কমপ্লায়েন্স হয়েছে কিনা, আজকে মহামান্য বিচারপতিদ্বয় সেই সমস্ত পয়েন্টগুলো আমাদের যে রেজ করা পয়েন্ট সেগুলো তিনি আপহোল্ড করেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ 65B কমপ্লায়েন্স হয়েছে, রুল 17-এর ইনভোকেশন ঠিক ছিল, এই রিট পিটিশনগুলো মেনটেনেবল, এবং তিনি তার সামনে 3টে অল্টারনেটিভ ছিল। তিনি বলেছেন অর্ডারে, এক হয় রিট পিটিশনগুলো বাতিল করতে হবে, নতুবা যে এই যে টেন্টেড ক্যান্ডিডেট নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করতে হবে, থার্ড পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করতে হবে। তিনি এই প্রথম দুটো পয়েন্ট কোনোটাই টেনেবল নয় মনে করেছেন। তিনি মনে করেছেন থার্ড পয়েন্টটি টেনেবল, সেই জন্য থার্ড পয়েন্টে অর্থাৎ পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করবে। এই যে সুপার নিউমেরিক পোস্ট এবং যারা বিতর্কিত ওএমআরসি চাকরি পেয়েছিলেন, এই দুটো আজকে যে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যে ক্যাবিনেট যে অ্যাপ্রুভাল, সেই ক্যাবিনেট অ্যাপ্রুভালের ক্ষেত্রেও যে যে সেখানে ইলিগালিটিকে হয়েছিল বলে যারা কগনিজেন্স নেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, সিবিআইকে নির্দেশ দিয়েছেন 3 মাসের মধ্যে জুরিসডিকশনাল কোর্টে তারও তদন্ত করে রিপোর্ট থেকে রাখে। প্রক্রিয়াটি বাতিল করেছে নিয়োগ প্রক্রিয়াটি, এবং যে যে পয়েন্টগুলো ওরা আর্গু করেছিল আদার সাইড, যে রিট পিটিশন মেনটেনেবল কিনা, 65B কমপ্লায়েন্স হয়েছে কিনা, আজকে মহামান্য বিচারপতিদ্বয় সেই সমস্ত পয়েন্টগুলো আমাদের যে রেজ করা পয়েন্ট সেগুলো তিনি আপহোল্ড করেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ 65B কমপ্লায়েন্স হয়েছে, রুল 17-এর ইনভোকেশন ঠিক ছিল, এই রিট পিটিশনগুলো মেনটেনেবল, এবং তিনি তার সামনে 3টে অল্টারনেটিভ ছিল। তিনি বলেছেন অর্ডারে, এক হয় রিট পিটিশনগুলো বাতিল করতে হবে, নতুবা যে এই যে টেন্টেড ক্যান্ডিডেট নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করতে হবে, থার্ড পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করতে হবে। তিনি এই প্রথম দুটো পয়েন্ট কোনোটাই টেনেবল নয় মনে করেছেন। তিনি মনে করেছেন থার্ড পয়েন্টটি টেনেবল, সেই জন্য থার্ড পয়েন্টে অর্থাৎ পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করবে। এই যে সুপার নিউমেরিক পোস্ট এবং যারা বিতর্কিত ওএমআরসি চাকরি পেয়েছিলেন, এই দুটো আজকে যে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যে ক্যাবিনেট যে অ্যাপ্রুভাল, সেই ক্যাবিনেট অ্যাপ্রুভালের ক্ষেত্রেও যে যে সেখানে ইলিগালিটিকে হয়েছিল বলে এবং এই মুহূর্তে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব সেই সোমা দাস এবং যার মেডিকেল গ্রাউন্ডে যে চাকরি হয়েছিল আজ গোটা 2016 প্যানেল ক্যান্সেল করে দেওয়ার পর মূলত যার চাকরি একমাত্র শুধুমাত্র তার চাকরি বহাল থাকছে, সেই সোমা দাস এই মুহূর্তে সিএনএর সঙ্গে রয়েছেন। সোমাকে স্বাগত জানাবো। সোমা, এই মুহূর্তে ক্যালকাটা নিউজে, এবং একই সঙ্গে আলোচনার জন্য যাবো আমাদের সঙ্গে অপো স্টুডিও থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, আমাদের সঙ্গে সেই সোমা দাস রয়েছেন। একেবারে আমরা সরাসরি প্রশ্নে ঢুকবো, আলোচনায় ঢুকবো। অনেক স্বাগত আপনাকে সোমা। একমাত্র যে ছবিটা আমাদের কাছে আসছে এই মুহূর্তে, যে 2016 যেমন শর্মিষ্ঠা তুমি জানাচ্ছিলে, 16 পুরো প্যানেলটা ইতিমধ্যে বাতিল হয়েছে, সেটা সর্বজন বিদিত। আপনার চাকরি রয়েছে, কয়েক হাজার বেআইনি নিয়োগ বাতিল হয়ে গেল, কিভাবে দেখছেন? দেখুন, ব্যাপারটা আমি কিভাবে দেখছি ব্যাপারটা সেটা নয়, সেটা হচ্ছে আমার চাকরিটা থেকে গিয়েছে, সেটা বিচারপতি মনে করেছে হিউম্যান রাইটসের আন্ডারে, যেটুকু আমি শুনতে পেলাম। কিন্তু সেটা থেকে আলোচ্য বিষয় হচ্ছে যে এখানে পুরো যে দুর্নীতি ছিল সেই দুর্নীতিটা প্রমাণিত হয়েছে। সেই সূত্রে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, যেখানে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন এবং জেলে আছেন, সেক্ষেত্রে দুর্নীতি প্রমাণ হয়েছে, যার প্যানেল বাতিল হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি যে কারণে আমরা মঞ্চে এতদিনের একটা দীর্ঘ লড়াই, সেই দীর্ঘ লড়াইয়ের জন্য ছিল যে যারা যোগ্য প্রকৃত চাকরি প্রার্থী তারা চাকরি পাবে, যেটা না পেলে কিন্তু এই কেসের কোনো মানে হয় না, এটাই বলবো। আমার চাকরি ছিল, অবশ্য আমি আমার যোগ্য চাকরিটা পেয়েছি বা কোনো যেরকম এটা হিউম্যান রাইটসের আন্ডারে দিয়েছে, কিন্তু আমি পরীক্ষা দিয়ে রীতিমতন পরীক্ষায় পাস করে পেয়েছি, সেটা অন্য ব্যাপার যে আমাকে ক্যান্সারের জন্য আমাকে চাকরিটা দেওয়া হয়েছিল, কিন্তু এটা আমার সারা জীবন আমার কপালে লেগে থেকে গেল যে ক্যান্সারের জন্য চাকরিটা পেয়েছিল, কিন্তু এই যোগ্যতাটা আমার থাকলো না, যোগ্যতা কোথায় একটা কোশ্চেন মার্ক থেকে গেল। আর এই জিনিসটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য প্রকৃত জেনুইন যোগ্য প্রার্থীদের
যে প্রাপ্যটা চাকরি পাবে, তাহলে সেখানে হয়তো আমার সান্ত্বনা থাকবে যে না, আমার যোগ্য সহযোদ্ধা ছিল যারা চাকরি পেয়েছে, আমার ক্যান্সারটা না ধরলেও তাহলে হয়তো আমিও পেতাম। এখানে আমার একটু সান্ত্বনা থাকবে, এটাই মনে করব। একটা বিষয় বারে বারে এসছে, আপনি লড়াইতে ছিলেন, আপনি বলছেন আপনার আক্ষেপও আছে, এটাও ঠিক, কিন্তু যখন বারে বারে নির্দিষ্টভাবে এসএসসিকে বলা হয়েছে তদন্ত করতে, সার্বিক রিপোর্ট দিতে, গড়িমসি চলেছে এবং যেন গোটা ভাটটাই সিবিআইয়ের ওপর ন্যস্ত করা হয়েছিল, কোনো পার্থক্য পেয়েছিলেন যে যেন সিবিআইয়ের দায়ভার এসএসসিতে যারা চাকরি দিয়েছিলেন তাদের তো উদ্যোগী হওয়া উচিত ছিল? কি মনে হয় কোনটা ঠিক? অবশ্যই দীর্ঘ 5 বছর, আজকে 2016 সালের পরীক্ষা, 2024 সাল, কোন চাকরি প্রার্থী মানে সাধারণ মানুষের কথা তো কেউ ভাবে না। এই যে যাদের বয়স, যারা এতদিন দীর্ঘ চাকরির পরীক্ষার পাস করাও যে একটা লড়াই, সেটা কি করার জন্য আজকাল এই যে এই আধুনিক যুগে এসেও কি উচিত যে এখন যারা নিজেরা যোগ্য ছিল তাদের তাও এখনো কিন্তু তারা অধিকার ফিরে পায়নি? দুর্নীতি হয়েছে, এটা কোনো কাম্য না। আগে আমরা দেখতাম যে এসএসসি বছরের পর বছর হতো, সেটা নিয়োগ হতো। আজ এতদিন যাদের বয়স পেরিয়ে গেল তারা কি করবে? তারা যে পরীক্ষা দিতে পারলো না। এই যে এত দীর্ঘসূত্রতা কোনোদিনই কাম্য নয়। এই দীর্ঘসূত্রটা বরাবর আমরা বিরোধিতা করেছি, এখনই করি, কারণ এটা মানুষের জীবনে প্রত্যেকটা সাধারণ শিক্ষিত ছেলেমেয়ে ভবিষ্যতের ব্যাপার। এখন যারা পরীক্ষা তারপরে দিতে পারলো না এবং যারা এতদিন চাকরি পেয়েও না পাওয়া, আর জীবন তাদের অবস্থা, কেউ কেউ মারা গিয়েছে। আমি তো অসুখে ভুগেই ছিলাম। শোভা ম্যাম, আপনি এইমাত্র বললেন যে আপনারা দেখেছেন যে এর আগে বছর বছর চাকরি হতো এবং পরীক্ষা পেত জেনুইনলি, আর পরে আপনারা দেখলেন না পর্বটা কবে থেকে শুরু হলো? যখন থেকে চাকরি নিয়ে দুর্নীতি শুরু হলো সেই পর্বটা ঠিক কোন সময়টা? যেটা আমরা লাস্ট দেখেছি 2011 সালে একটা এসএসসি হয়েছিল, তারপর থেকে শুরু হয়েছে 2016। তাহলে 2011 থেকে 24 সাল আমাদের যারা জেনারেশন আছে তারা মাত্র 2টো এসএসসি পেয়েছি। সেক্ষেত্রে আমাদের কি 2টো এসএসসি পাওয়া উচিত ছিল? কখনোই ছিল না। সেক্ষেত্রে এটাই বলবো যে সাধারণ চাকরি পাত্রে কেন অন্যের রাজনৈতিক নেতারা যারা দেশের ভালো করবার জন্য আছেন তাদের দুর্নীতির ফল কেন ভোগ করবে? এই প্রশ্নটা আজ আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা আমার ক্যান্সারের নামে চলে গেল, এটা আমি কেন সহ্য করবো এগুলো? সব একটা বিষয় জিজ্ঞেস করবো যে আপনি বলছেন যে যারা চাকরি বঞ্চিত, যারা লড়াইয়ে ছিলেন তারা চাকরি পাক, এবং যারা বেআইনি ভুয়োভাবে চাকরি পেলেন, ফলে যারা পেলেন এতদিন পর্যন্ত চাকরি বঞ্চিত ছিলেন, চাকরি পেলেন না, তাদের যেমন প্রজন্ম শেষ হলো, যারা পেয়েছিলেন ভুয়োভাবে তাদেরও একটা বিশাল অঙ্কের সংখ্যা যেখানে আমরা দেখতে পাচ্ছি, তাদেরও জীবনটা প্রায় শেষ। ফলে একটা বড় প্রজন্মের ছেলেমেয়েদের একটা বিপদের মুখে দাঁড়াতে হলো। বিষয়টা ঠিক কীভাবে দেখছেন আপনি? এখানে আমি দেখুন, মানুষের যে চাকরি করতেই হবে, পেতেই হবে, এটা কিন্তু মানুষের নৈতিকতার প্রশ্ন। ওরা কিন্তু নিজের দুর্ভাগ্য নিজেই ডেকে নিয়েছে। ওরা নৈতিকতা, একটা শিক্ষকতার চাকরি বা যে কোনো চাকরি বলুন, মানুষের চাকরির থেকে বড় হলো নৈতিকতা। ওরা প্রথমেই নৈতিকতা বিসর্জন দিয়েছে নিজেদের চাকরি পাওয়ার জন্য। ওরা আজ যে ভুগছে, যারা চাকরি এখনো পায়নি, ওদের জন্যই কিন্তু পায়নি। যারা চাকরি দিয়েছে তাদের জন্যও পায়নি, আর যারা চাকরি নিয়েছে তাদের জন্যও পায়নি। তাহলে অন্যের অপরাধের সাজা আজ রাস্তায় দাঁড়িয়ে আজ এত বছর ধরে ভোগ করছে। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য শোভা দাস। একমাত্র যিনি চাকরি যার বাঁচলো, যিনি চাকরি থাকলো যার হাইকোর্টের নির্দেশে, যদিও গ্রাউন্ড তার অসুস্থতা, মেডিকেল গ্রাউন্ডে, তবে একটা বিষয় পরিষ্কার, তিনি বারেবারেই বলেছেন যে তিনি চাকরিতে তিনি সাফল্য অর্জন করেছিলেন, কিন্তু কোথাও গোটা বিষয়টা একেবারে সবটা মিলেমিশে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি যে গ্রাউন্ডে চাকরি থাকলো তার মেডিকেল গ্রাউন্ড। একই সঙ্গে যে বিষয়টা সামনে আসছে যে যারা সর্বশেষ যারা চাকরি করছেন এই মুহূর্তে, চাকরি যাদের গেল, প্যানেল বাতিল হলো 2016 সালের, এই প্রত্যেকের যে স্যালারি অর্থাৎ বেতন সেটা সুদ সমেত ফেরত দিতে হবে। এক্ষেত্রে যে নির্দেশ, যে লোকাল যারা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর আছেন, ডিআই অফিসগুলো আছে, তারা সেই অর্থ সংগ্রহ করবে। এটা একটা বড় যোগ্য বলে মনে করা হচ্ছে, কারণ এত বছর ধরে বিপুল সংখ্যক যে সংখ্যা যারা বেতন নিয়েছেন সেগুলো সুদে মূলে ফেরত দেওয়াটা যথেষ্ট সময় সাপেক্ষ, মুশকিল। সবটাই এখন কিভাবে গোটা
গোটা বিষয়টা হাইকোর্টের মনিটরিংই হবে। একই সঙ্গে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যাদের চাকরি গেল তারা কোনোভাবে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার চেষ্টা করেন কিনা, ন্যাচারাল জাস্টিস পাওয়ার চেষ্টা করেন কিনা, সেটাও গুরুত্বপূর্ণ। একদমই তাই। এবং সত্যজিৎ, আমাদের আলোচনা আরো কিছুটা ধাপ বাকি রইল। তুমি আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন অপর স্টুডিও থেকে। কিন্তু সব থেকে বড় কথা, ভোটের মুখে এই এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা একবারে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে। সত্যজিৎ, আরো একবার তোমাকে সঙ্গে থেকে অনুরোধ করছি, কারণ আলোচনার বেশ কয়েকটা ধাপ এখনো বাকি রয়েছে। কিন্তু আমাদের প্রতিনিধি মেঘা রয়েছেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে রাজপথে বসে রয়েছে, যারা ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তারা চাতকের মতো তাকিয়ে রয়েছে, যাদের বয়স পেরিয়ে যাচ্ছিল, তারা আজকে রায় নিয়ে কি বলছেন। মেঘার কাছ থেকে শুরুটা আগে জেনে নেওয়ার চেষ্টা করি। মেঘা, তুমি রয়েছো মূলত গান্ধী মূর্তির পাদদেশে। আজ যারা এতদিন ধরে এই রাজপথে বসে রয়েছে, দীর্ঘ একটা আন্দোলনের রূপরেখা তারা তৈরি করে গিয়েছেন, এখনো লড়ছেন, আজকের এই রায় তাদের কাছে কতটা কি বার্তা নিয়ে এসে কি বলছে তারা? দেখো, এসএলএসটি নবম, দশম, একাদশ, দ্বাদশ চাকরি প্রার্থীদের আজকে 1135 দিন অতিক্রান্ত। তারা গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানরত, যাতে সঠিক নিয়োগটা হয়, সঠিক পন্থায় তারা যেতে পারেন। আজকের এই রায় নিয়ে তারা কি বলবেন আমি একটু জানবো। একটা বড় দিক আজকে হাইকোর্টের রায়, কি বলবেন এই রায় শোনার পর? কি কোথাও আসার আলো দেখছেন? দেখুন, একটা প্যানেল ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরপরে আমরা কিভাবে আশা পাবো? কারণ আজকে দীর্ঘ 8 বছর ধরে আমরা এই আন্দোলন করছি। আমরা ভেবেছিলাম যে মাননীয় বিচারপতি একটা রায় দেবেন, যে যোগ্য জেনুইন ক্যান্ডিডেট যারা রাস্তার ধারে বসে আছে তাদের ব্যাপারে কোনো একটা নির্দেশ দেবেন। আমরা এই আশাতে আজও বসে আছি, কিন্তু আমরা জানি না সত্যি কবে হবে, আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে এই নিয়োগের জন্য, এই চাকরিটার জন্য। আমরা সত্যিই জানি না। আমরা সত্যি সবাই আশা হতো, কারণ এই চাকরিটার জন্যই তো আমাদের পরিজনগুলো বেঁচে আছে। আমরা সত্যিই জানি না কি হবে আমাদের শেষ পর্যন্ত। 8 বছর অতিক্রান্ত, কিন্তু আপনাদের একটাই বক্তব্য, যারা যোগ্য চাকরি প্রার্থীরা তাদের নিয়োগটা হোক, তাদের প্যানেল প্রকাশিত হোক। এই বিষয়টা দেখুন, আমরা প্রত্যেকেই যোগ্য এবং জেনুইন ক্যান্ডিডেট বলেই তো এই আন্দোলনে সামিল হয়েছিলাম, কারণ আমাদের ওএমআরটা পুরো সঠিক ছিল, আমরা সঠিকভাবে পূরণ করে এসেছিলাম। আমরা তো অযোগ্য ক্যান্ডিডেট না, অযোগ্যদের জীবন জীবিকা পরিজন তারা 8 বছর ধরে চাকরি করছে, কিন্তু আমরা এখনো তো চাকরিটা পাইনি। আমরা ভেবেছিলাম এই প্যানেল থেকেই চাকরি পাবো, কিন্তু সেই যেখানে প্যানেলটাই ক্যান্সেল হয়ে যায় সেখানে আমাদের কি হবে আমরা সত্যিই জানি না। আপনাদের একটাই বক্তব্য, অযোগ্যরা চাকরি না পেলেও যোগ্যদের যে প্যানেলে নাম ছিল তাতে চাকরি পাওয়াটা অত্যন্ত জরুরি, এই নির্দেশ যদি হাইকোর্ট। হ্যাঁ, আমরা আশা করছিলাম যে আমরা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট যাতে আমাদের চাকরিটা হয়, মাননীয় বিচারপতি সেই ব্যবস্থাই করবেন। আমরা সত্যি সেই আশা করেছিলাম, কিন্তু এখনো সেই আশা আমরা এখনো দেখতে পাচ্ছি না। কি হবে আমাদের শেষ পর্যন্ত, জীবনটা কোন দিকে যাবে, আমরা বাঁচতে পারবো কিনা আমরা সত্যিই জানি না। একেবারে শর্মিষ্ঠা চোখের কোনায় এখনো পর্যন্ত জল, কোথাও গিয়ে এখনো পর্যন্ত আশা হত হচ্ছেন, কিন্তু অপর চাকরি প্রার্থীরা রয়েছেন। কি বলবেন হাইকোর্টের আজকের এই রায়? 2016 সালের পুরো প্যানেল, এটা একটা 10 কিলো হাতুড়ি এসে বুকে একটা সজোরে বাড়ি দেওয়ার মতো হলো। কারণ দীর্ঘ 8 বছর যোগ্য হয়ে দীর্ঘ 8 বছর বঞ্চিত, 3.5 বছরের ওপরে রাস্তায় রয়েছে। আমাদের দাবিটা কি ছিল? সমস্ত অযোগ্যদের বাতিল করে যোগ্য জেনুইন যাদের ওএমআর ঠিক আছে তাদের নিয়োগ। পরিণামে আমরা কি পাচ্ছি? পুরো প্যানেলটা বাতিল। পরবর্তীতে বলা হয়েছে যে 15 সপ্তাহের মধ্যে নতুন করে আবার টোটাল ভ্যাকান্সি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। সেই প্রসেসটা কি হবে? সেটা কি একদমই নতুন নিয়োগ প্রক্রিয়া হবে, না এই যে প্যানেলটা ছিল তার মধ্যে থেকেই আবার নেওয়া হবে? এই যে দীর্ঘ 8 বছর ধরে যে আমরা রাস্তায় বঞ্চিত হয়ে আছি, আমাদের মধ্যে তো সেই মানসিকতাটা আর নেই যে নতুন করে আবার পরীক্ষায় বসার সুযোগটা পেতে পারি, কারণ অনেকের বয়সে চলে গেছে। আমরা চাইছি আমাদের নিয়োগ, এটাই আমাদের শুরু থেকে একটাই দাবি ছিল। সমস্ত অযোগ্যরা বাদ যাবে, সেই জায়গায় সমস্ত যোগ্য জেনুইন ওএমআর যাদের ঠিক আছে তাদের নিয়োগ দিতে হবে। অভিষেকটা একটু তোমার কাছে যাব। দীর্ঘদিনের একটা লড়াই, এই লড়াইয়ের পর আজকে হাইকোর্টের রায় দান, অন্যান্য চাকরি প্রার্থীরা বলছেন আশাহত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই। যে দেখুন, আমরা তো আমাদের জীবনটা টোটালি অনিশ্চিত ছিল। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের জীবন থেকে অলরেডি 8টা বছর চলে গেছে। এখন আমরা ভেবেছিলাম যে আজকে আদালত, মহামান্য আদালত অন্তত যোগ্যদের কথা বিবেচনা করে যারা বঞ্চিত হয়েছে তাদের নিয়োগের কিছু অর্ডার দেবেন, কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করে ওই প্যানেলে তো একজন হলেও যোগ্য ব্যক্তি চাকরি করছিলেন, তাহলে তার প্রতিও কিন্তু অবিচার করা হলো। তাহলে নতুন করে আবার প্রসেসিং শুরু হওয়া মানে আবারও দীর্ঘসূত্রিতা,
আমাদের জীবন থেকে অলরেডি 8টা বছর চলে গেছে। সুতরাং এই দীর্ঘসূত্রিতা, এই অনিশ্চয়তা আবারও কিন্তু আমাদের জীবনে নেমে এলো। আমরা ডিপিএস এর ক্ষেত্রেও একই বিষয় দেখলাম যে গতিটা অত্যন্ত একেবারেই এসএসসি সম্মুখ গতিতে চলে, অর্থাৎ কচ্ছপ এর গতিতে চলে। সেই সম্মুখ গতি এই প্রসেসিং শেষ করতে করতে আরো ক বছর লাগিয়ে দেবে, কোনো ইয়ত্তা নেই, কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। আমাদের কি হলো? কিছুই হলো না। আদালতের এই আজকের এই রায়ে হ্যাঁ অবশ্যই দুর্নীতিকারী, দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের আজকে চাকরি চলে গেল, বেতন ফেরত দেওয়ার অর্ডার হয়েছে, এটা সত্যের জয় হলো। কিন্তু যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কিন্তু সঠিক বিচারটা হলো। এই মুহূর্তে মানসিক দিক থেকে আমরা কিন্তু খুবই অসুস্থ, সেদিক থেকে দেখতে গেলে আমাদের দেখুন, অর্ডার কপি আপলোড হোক, অর্ডার কপি নিয়ে আমরা বিবেচনা করব, আইনজ্ঞের সাথে পরামর্শ নেব, তারপরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, প্রত্যেকে একটা কথা বলছেন, যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য সঠিক সিদ্ধান্ত, কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী, প্যানেলে তো একজনও যোগ্য ছিল, তাদেরকে কি হবে? 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেওয়া হলো, তাহলে তো আবার নতুন করে যখন প্যানেল তৈরি হবে সেক্ষেত্রেও তো একটা প্রসেসিং এর প্রয়োজন রয়েছে। সেই প্রসেসিংটাও যদি অত্যন্ত গতি স্লথ হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি করবেন? তাদের বছরের পর বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, 8 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, 8 বছর ধরে তারা বঞ্চিত রয়েছেন। তো এরপরে কতদিন তারা এভাবেই রাজপথে বসে থাকবেন? কতদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন করবেন? কারণ 1135 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে শর্মিষ্ঠা, তারপরেও এই রাজপথে ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে কতদিন পর্যন্ত তারা তাদের এই লড়াইটা চালিয়ে যাবেন সেই প্রশ্ন তুলছেন। একেবারে মেঘা, আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাবার, সঙ্গে ছিলেন সরাসরি গান্ধী মূর্তির পাদদেশ থেকে মেঘা আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আরো একটু আলোচনার জন্য আমি সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে অপর স্টুডিও থেকে, সত্যজিতের কাছে যাবে। সত্যি তুমি গোটা বিষয়টা দেখলে যে একদিকে 2016 গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে আদালত, সঙ্গে নতুন করে আবারও একটা প্রক্রিয়া শুরু করার কথা, কিন্তু যারা এতদিন ধরে দীর্ঘ 8-9 বছর ধরে যারা যোগ্য চাকরি প্রার্থী হিসেবে যারা রাস্তায় বসেছিলেন, হাইকোর্টের এই রায় তাদেরকে অনেকটা হতাশার দিকে নতুন করে ঠেলে দিল। সত্যজিৎ, একটা ছবি তো পরিষ্কার হবে যে একটা প্রক্রিয়াকে তোমাকে শুরু করতে হবে। হাইকোর্ট মনিটর্ড গোটা তদন্ত প্রক্রিয়া, সিবিআই তদন্ত চালিয়ে যাবে, এবং এই কনটেক্সটের উপর দাঁড়িয়ে এই তদন্তের ক্ষেত্র থেকে সিবিআই যখন যাকে মনে করবে, অর্থাৎ অভিযুক্ত যারা এই প্যানেলের সঙ্গে ইনভলভ ছিল বা এই প্রক্রিয়ার সঙ্গে ইনভলভ, তাদেরকে গ্রেপ্তার করতে পারবে। এবং তুমি দেখেছো যে 2022 সালের জুলাই মাসেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নামগুলো বলতে গেলে লম্বা লম্বা লিস্ট হয়ে যাবে। এদের একদম বড় বড় নামগুলো, বিভিন্ন যে মিডলম্যান, তাদেরকে একে একে গ্রেপ্তার করা হয়েছে। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেমন আর্থিক বিষয়টাকে দেখছে, সিবিআই অপরাধের পার্টটাকে দেখছে, কনস্পিরেসি ষড়যন্ত্রের বিষয়টাকে দেখছে, সেটার ক্ষেত্রেই নতুন করে শিলমোহর দেওয়া হয়েছে যে সিবিআই এই বিষয়টাকে নিয়ে তদন্ত চালিয়ে যাবে। এবং তারা যে সিবিআই সূত্রে যে খবর আমরা পাচ্ছি, এই তদন্তের ব্যাপারে আলাদা করে তাদের যে লোকবল বাড়ানোর চিন্তাভাবনা ইতিমধ্যে শুরু করেছে। তুমি জানো যে সিবিআই যেহেতু অনেকগুলো মামলা তারা দেখছেন, ফলে অফিসার, যোগ্য অফিসার, সব কিছু নিয়ে একটা প্রবলেম তাদের থাকেই, ফলে আরও প্রয়োজনীয় অফিসার তারা চাইবেন, এবং একটা বড়সড় টিম নিয়ে তারা তদন্ত প্রক্রিয়াকে চালানোর যে উদ্যোগ ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। নিজাম প্যালেসের সেই আপাত আবহ তেমনটাই বলছে। তবে যে বিষয়টা তোমাকে বলবো, এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে এসএসসির ভূমিকাও এই মুহূর্তে, তাদের ভূমিকাও আতশ কাচের তলায়। কারণ যখন বারে বারে বলা হচ্ছে, কারণ যারা চাকরি দিলেন তারা তো সবার আগে যে সমস্ত বেআইনি চাকরিগুলো হয়েছে সেগুলো খুঁজে বার করার জন্য সবথেকে মানে ফিটেস্ট চয়েস বলে অধিকাংশ মানুষ মনে করেন। কিন্তু যেটা হয়েছে, তারা প্রাথমিকভাবে 900 জনের একটা ওএমআর লিস্ট প্রকাশ করেছিল, তারপরে ছবিটা জেকে সেই হয়ে রইল। এবং অনেকেই মনে করছেন যে ভাবখানা এমন ছিল যে সিবিআই তদন্তটা করুক, আমাদের তেমন প্রয়োজন নেই, এক্সেট্রা এক্সেট্রা। ফলে এই যে কিছু আগে যারা বঞ্চিত চাকরি প্রার্থী যারা আন্দোলনটা করছেন, তারা কি বলছেন যে একেবারে ধীর গতিতে চলছে এবং দীর্ঘদিন ধরে চলছে, তার কারণের মধ্যে এগুলোও পড়ছে। এবার যে পরিমাণ বেআইনি নিয়োগ আজকে বাতিল হয়ে গেল, কয়েক হাজার, এদের যে বেতন, তার সঙ্গে 12% ইন্টারেস্ট, সব মিলে একটা বিশাল অঙ্ক। তুমি ভাবতে পারছো কি পরিমাণ টাকা প্রত্যেককে ফেরত দিতে হবে।
এবং স্থানীয় যে ডিআই অফিসগুলো আছে জেলায় জেলায়, এরাই সেই টাকাগুলো সংগ্রহ করবে। কিভাবে হবে, কোথায় জমা পড়বে, কত দিন সময় লাগবে, সবটাই একটা যেন প্রশ্নবোধক চিহ্নের উপর রয়ে গেছে। ফলে সামগ্রিকভাবে গোটা বিষয়টা জটিল। এবার যে এক্সিস্টিং প্যানেলটা যেটা বাতিল হয়ে গেছে 2016, সেখান থেকে যোগ্যদের নেওয়া হবে কিনা, প্রক্রিয়া হবে কিনা, সেটা একটা প্রশ্ন উঠছে দাঁড়িয়ে। ফলে কি হবে কি না হবে ব্যাপারটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় যতক্ষণ পর্যন্ত অর্ডার আপলোড হচ্ছে। একদমই তাই। সত্যজিৎ, সঙ্গে থাকো, আসি তোমার কাছে। কিন্তু ফিরদৌস শামীম এবং একই সঙ্গে বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তাদের আমরা কিছু বক্তব্য পেয়েছি, কারণ যতটুকু তাদের কাছে অর্ডারের কপি এসে পৌঁছেছে, যেটুকু জানিয়েছেন, আগে সেই দুটো বক্তব্য একবার শোনাবো। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, চারটে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12, এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বচ্চন এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং এই মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন, এই যে ওএমআর শিট যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে 65B সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয়, আজকে মহামান্য বিচারপতিদ্বয় এই নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন, প্রত্যেকের চাকরি ক্যান্সেল। নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে। সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল, তারই শুধুমাত্র চাকরিটা আছে। পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইললিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল, সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে। এই ওএমআর শিটগুলোর উপর অ্যাক্টে আপন করেছে, সেটাও আজকে এই যে 15 দিন এই লড়াইটাই বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য, তারা সুযোগ দেওয়ার জন্যই এই লড়াই। এবং তাই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করব অবভিয়াসলি পূর্ববর্তী শূন্যপদ থাকবে। 24,640টি যেটা শূন্যপদ ছিল 4টে নিয়োগ প্রক্রিয়ায়, সেই শূন্যপদই থাকবে। ছিল জুরিসডিকশন পয়েন্টে, তারপরে ছিল মেনটেনেবল পয়েন্টে, তারপরে ছিল এক্সপায়ারি অফ দ্য প্যানেল, তারপর 19 সেপ্টেম্বর 2022 সালের যে সার্টিফিকেট দিয়েছিল 65B, সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয়, প্রতিটি পয়েন্ট ওএমআর শিট আপলোড হয়েছে। সেই ওএমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল 17 ইনভোক করে যে রিভোকেশন, সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ফ্রেম করে মহামান্য বিচারপতিদ্বয় আজকে নির্দেশ দিয়েছেন। আদালত আজকে বলেছে যে পুরোটাই নাল অ্যান্ড ভয়েড, যারা অযোগ্য চাকরি পেয়েছিলেন তাদের বেতন সুদ সহ ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। 25,753 জনের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছিল, তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখবে। হলো যে পুরো প্যানেল ক্যান্সেল, যারা যারা ইললিগালি অ্যাপয়েন্টেড তাদের সমস্ত টাকা 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। এই প্রসেস ডিএম করবেন, ডিআই এই টোটাল জিনিসটা দেখে ডিএম এর কাছে রিপোর্ট করবে। সুপার নিউমেরিক পোস্ট যেটা হয়েছিল সেটা কার মদত ছিল সেইটা সিবিআই তদন্ত করবে এবং প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে। আর এই প্রসেসের মধ্যে দেখা গেছে যে র্যাঙ্ক জাম্পিং, ভুয়ো ব্ল্যাঙ্ক ওএমআর, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এবং এত পরিমাণ ইললিগাল হয়েছে যেটা কারা কারা জেনুইন সেটা ডিটেক্ট করার মতন কোনো জায়গা নেই এবং রাজ্য সরকারের তরফ থেকেও এটা কোনো প্লি কোর্টের কাছে বলা হয়নি। এর পরিপ্রেক্ষিতে সবাইকেই বাতিল করা হয়েছে। আইনজীবীদের আমরা বক্তব্য শুনছিলাম। সত্যজিৎ, একটা গোটা প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে, শুধু তারা বেআইনিভাবে চাকরি পাওয়া সেই সমস্ত চাকরি আপাতত ভাবে গেল। সঙ্গে থাকো সত্যজিৎ। বেআইনি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আজ হাইকোর্ট। একেবারে 2016 গোটা একটা প্যানেল খারিজ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো একবার আলোচনার জন্য আমরা চলে যাবো। আমাদের সঙ্গে অপর স্টুডিও থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, একটা বিষয় না জিজ্ঞেস করে পারছি না, এই যে যারা এতদিন ধরে যে গোটা 2016 একটা প্যানেল বাতিল করে দেওয়া হলো, এতদিন ধরে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, যারা হয়তো কেউ শূন্য পেয়েছিলেন, যারা হয়তো এক পেয়ে সর্বোচ্চভাবে এই চাকরি দিনের পর দিন বহাল তবিয়াতে করে যাচ্ছিলেন, এই আজকে সুদ সমেত তাদেরকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ কোথাও কি আমাদের মনে করে দিচ্ছে না সেই অঙ্কিতা অধিকারী, সেই ববিতা সরকার, যাদের ক্ষেত্রে একেবারে সেম টু সেম এই নির্দেশ দেওয়া হয়েছিল সুদ সমেত টাকা ফেরত দিতে হবে? দেখো, একটা বিষয় খুব পরিষ্কার যে নির্দেশ হয়েছে সেই নির্দেশ টুডে অর টুমোরো, যতদিন দেরি হোক
সেটা পালিত হবে। কারণ একটা বিষয় তোমাকে দেখতে হবে যে বাস্তবোচিত জায়গা থেকে যেহেতু ভোটের আবহ চলছে, ফলে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন তারা ভোটের যাবতীয় বিষয় নিয়ে ব্যস্ত রয়েছেন। তার মধ্যে নতুন করে এই অর্ডার, ফলে সেটা কি করে ডিআই স্তর থেকে একদম জেলা শাসক পর্যন্ত সেটা এক্সিকিউটেড হবে, সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করা হবে, সেটা গুরুত্বপূর্ণ। তবে সেটা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, প্রশাসনের ব্যাপার, আমরা কোনো মন্তব্যের ক্ষেত্রে করব না বা আদালতের নির্দেশকে আমরা দেখব। তবে যে ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে সুপ্রিম কোর্টে গেছিলেন যারা নির্দিষ্টভাবে যাদের চাকরি নিয়ে প্রশ্ন, বেআইনি নিয়োগ, সুপ্রিম কোর্ট থেকে পরবর্তী সময় হাইকোর্টে পাঠানো হয়েছিল। ফলে এক্ষেত্রে একটা বিষয় অনেকে মনে করছেন, আইনজীবীরা মনে করছেন যে তাদের বক্তব্য শোনা হয়েছে গত 3 মাস ধরে, ফলে ন্যাচারাল জাস্টিসের জায়গা থেকে তারা ফের আবার সুপ্রিম কোর্টে যাবেন কিনা বা এই যে রায়ের ক্ষেত্রে তাদের ভূমিকা কি থাকবে বা আইনের সাহায্য নেবেন কিনা, এটা যদিও জটিল বিষয় তবে গুরুত্বপূর্ণ বিষয়। এটাও কিন্তু ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা আছে শর্মিষ্ঠা। এবং পাশাপাশি যে বিষয়টা উঠে আসবে, যারা রাস্তায় বসে আছেন তারাও বলছেন যেহেতু গোটা প্যানেলটা বাতিল হয়েছে, 25,000-এর ওপর চাকরি বাতিল হয়ে গেছে, এবং এই প্যানেলের থেকে যদি বেছে নেওয়া হয় তাহলে প্রক্রিয়াটা কি হবে বা অন্য কোনো প্রক্রিয়ায় এখানে শূন্য পদে নিয়োগ করা হবে কিনা, এই বিষয়গুলোর উত্তর এখন অবধি পাওয়া যায়নি। ফলে জটিল বিষয়, জটিল প্রক্রিয়া। বিপুল সংখ্যক রাজ্যের বিভিন্ন স্কুলে যারা এই মুহূর্তে বেআইনিভাবে রিক্রুটমেন্টের মাধ্যমে চাকরি করছিলেন, চাকরি চলে গেছে, তাদের পুরো বেতন ফেরত দিতে হবে এবং দিতে হবে ডিআই এর মাধ্যমে, তার সঙ্গে সুদও দিতে হবে। ফলে তাদের ক্ষেত্রেও ছবিটা অবর্ণনীয় হতে চলেছে বলে একটা বড় অংশ মনে করছে। চাকরি বঞ্চিতরাও এখনও পর্যন্ত আশায় বুক বাঁধতে পারছেন না, কারণ গোটা প্রক্রিয়া যেহেতু ভীষণ ধীর গতিতে সেটা এগোয়। ফলে কোন দিকে কতটা জাস্টিফিকেশন হবে, কিভাবে তারা যারা চাকরি বঞ্চিত সঠিক যোগ্য প্রার্থী তারা তাদের মূল্যায়ন সঠিকভাবে হয়, সেটা কিভাবে হবে, সেই সমস্ত প্রশ্নগুলো এখনও পর্যন্ত উত্তর পাওয়া যায়নি। তবে এক্ষেত্রে অনেকে মনে করছেন যে অর্ডার পুরোপুরি চলে আসলে, আপলোড হয়ে গেলে ছবিটা আরও পরিষ্কার হবে। সঙ্গে সঙ্গে আদালতের নির্দেশ, যাবতীয় ওএমআর শিট সেটাকে আপলোড করতে হবে। তবে যে প্রশ্ন একেবারে কাটার মতো খচখচ করছে তা হলো যে যারা নিয়োগ করেছিল অর্থাৎ এসএসসির তরফে, তারাই গোটা বিষয়টা পরিচালনা করতে পারতেন, এই প্রক্রিয়াকে আরও দ্রুত করতে পারতেন। অদ্ভুত কারণে সেটা হয়নি। আপাতত হবে সিবিআইয়ের উপর দায়িত্বভার ন্যস্ত, তারাই তদন্ত করবে কোন পদে সিবিআই তদন্ত এগোয় এবং কি হয় গোটা ছবিটা, সেটা গুরুত্বপূর্ণ। একদমই তাই সত্যজিৎ, একেবারে। অর্থাৎ এই যে কোর্ট যে বলছে যে যোগ্যদেরও চাকরি দিতে হবে, কিন্তু সেইটা কিভাবে সম্ভব, কিভাবে তাদের চাকরি দেওয়া হবে, এবং এখনো পর্যন্ত এই গোটা বিষয়টা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে পড়লো। আমরা আসবো সত্যজিৎ, কিন্তু সুকান্ত মজুমদার তারও আমরা একটা বক্তব্য পাচ্ছি, শোনাবো। আজকে এই পরিবারগুলো অথই জলে চলে গেলে দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তো আমি দাবি করছি মুখ্যমন্ত্রী ইস্তফা দিন। আপনার যোগ্যতা নেই, 23,000 পরিবারের চাকরি যে চলে গেল আপনার জন্য গেছে, আপনার পার্টির জন্য গেছে, সেই জন্য আপনাকে ইস্তফা দিতে হবে। নির্বাচনী আবহে এই যে 23,000 পরিবার অথই জলে চলে গেল, এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এই চোরেদের বিরুদ্ধে মানুষকে একত্রিত করতে হবে। মানুষ যদি একত্রিত হয়ে ভোট না দেন, আগামী দিনে বারবার এই ধরনের চাকরি বাতিল হবে মানুষের। অতএব এখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠছে, নতুন করে কি ওএমআর শিটে মূল্যায়ন হবে? এটা একটা বড় প্রশ্ন, কারণ সেখান থেকে কি যোগ্যদের বেছে নেওয়া হবে? এই গোটা প্রসেস এখনো পর্যন্ত কোন দিকে যায় সেটাকে নজর থাকবে। সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সরাসরি অপর স্টুডিও থেকে। সত্যজিৎ, তোমাকেও অবশ্যই আরো একটা বিষয় যেটা জানার চেষ্টা করব, কারণ যে বিষয়টা আমি বলছিলাম বিরতিতে এবং আসার পর, যে এই যে 2016 সালে যে এই যে প্যানেল বাতিল হলো, একটা ওএমআর শিট বিকৃতি যে হয়েছে সেটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু নতুন করে যদি যোগ্যদের চাকরি দিতে হয় তাহলে ওএমআর শিট কি নতুন করে মূল্যায়ন হবে? মানে সেটা কতটা সম্ভব এরকম একটা পরিস্থিতিতে? সেখান থেকে কি যোগ্যদের বেছে নেওয়া এই যে প্রসেসটা খুব সহজ বলে মনে হয় সত্যজিৎ? না দেখো, গোটা বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে বলার সময় হয়তো আসেনি, কারণ কোর্ট মনিটরড বিষয় তো। ফলে আলটিমেটলি যেটা হতে পারে যে কোর্ট যদি মনে করে সেক্ষেত্রে যোগ্যদের বেছে নেওয়ার প্রক্রিয়া হতে পারে সেই সিট থেকে। কারণ তুমি দেখবে ওই প্যানেলের মধ্যে প্রচুর মানুষ তারা যোগ্য ছিলেন, কিন্তু নির্দিষ্টভাবে যে অক্ষশক্তি তৈরি হয়েছিল শিক্ষা দপ্তরের মধ্যে, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী বলে অভিযোগ মানিক ভট্টাচার্য ছিলেন,
ফলে সেই অক্ষশক্তির খাতায় যারা নাম লেখাননি তারা চাকরি পাননি। কিন্তু এমন তো হতেই পারে যেখানে যোগ্য মানুষ ছিলেন, যোগ্য প্রার্থীরা ছিলেন, ফলে কোর্ট মনিটরিংয়ের মাধ্যমে সেখান থেকে বেছে নেওয়া যেতেই পারে, সেই সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি তুমি এইমাত্র শুনলে যে সুকান্তবাবু তিনিও বললেন যে যাদের চাকরি গেল সেটাও কিন্তু নির্দিষ্টভাবে খুব একটা আশার আলো নয়, কারণ প্রচুর মানুষ তাদের চাকরি তো গেল আলটিমেটলি, ফলে সেটাও একটা নিদারুণ করুণ ছবি, অর্থ ফেরত দিতে হবে সুদ সমেত। ফলে এই দুটো দিকেই, কারণ বাংলা আলটিমেটলি দিনের শেষে বাংলার ক্ষতি, বাংলার ছেলে মেয়েদের ক্ষতি, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একেবারে সত্যজিৎ, এবং সব থেকে বড় কথা তুমি যে পয়েন্টটা বলছিলে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট, যদি আমরা দেখি যারা চাকরি করছিল, এই যে 25,753 জন বলা হচ্ছে, প্রত্যেকের চাকরি গিয়েছে, শুধু যারা এতদিন ধরে কাজ করছেন শুধু তাই না, তাদের বেতন ফেরত তো দিতে হবে 12% সুদ সমেত। এবং এই জায়গাটা যে নতুন করে আরো কতটা জটিলতা তৈরি হলো। অন্যদিকে আমরা এও দেখছি যারা বসে রয়েছেন, যারা বলছেন যারা যোগ্য চাকরি প্রার্থী হিসেবে, তাদেরও যথেষ্ট রায় যথেষ্ট হতাশা দিয়েছে। কতটা জটিল হয়ে গেল কি গোটা বিষয়টাও। দেখো জটিল তো হলোই, কারণ যারা চাকরি করছেন এই মুহূর্তে বিভিন্ন স্কুলে তারা বেআইনি হয়েই পেয়েছেন, একদম ঠিক, তাদের চাকরি গেছে হাইকোর্টের নির্দেশে, এর মধ্যে কোনো বক্তব্য নেই আমাদের। কিন্তু তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে এক একটা ফ্যামিলি, পরিবার। ফলে এই যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে যেটা দেখা হয় যে যখনই একটা গ্রুপ অফ পিপল বা একটা বড় সংখ্যা যখন জড়িয়ে যায় তখন সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে যারা চাকরি পাননি, যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন, তাদের ক্ষেত্রেও প্রশ্নটা আরও বেশি মারাত্মক। ফলে যোগ্যরা চাকরি পাবেন, এটাই স্বাভাবিক। যারা চাকরি করছিলেন ভুয়ো নাম বাড়িয়ে সাদা খাতা জমা দিয়ে তাদের চাকরি যাবেই, সেটা হয়তো ভবিতব্যই ছিল, গেছে। এবার এই বিপুল পরিমাণ অর্থ ফেরত, সেটা ডিআইয়ের মাধ্যমে সুদ সমেত। ফলে কঠিন অঙ্ক, সেই অঙ্ক যারা চাকরি করছেন বেআইনিভাবে কি করে সেই অঙ্ক তারা মেলাবেন, সেটা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একদমই সত্যজিৎ, খুব ভালো একটা কথা বললে তুমি, যে একটা কঠিন অঙ্ক এই মুহূর্তে, একটা অঙ্ক সত্যি মিলছিল না, যার গ্রাফ করেও কিন্তু মিলছিল না, সেই অঙ্কটা মেলানোটা এখন বড্ড খুব গুরুত্বপূর্ণ। কারণ এই জটিল অঙ্কের সমাধান হোক, আমরাও চাইবো। আপাতভাবে ধন্যবাদ জানাবো সত্যজিৎ তোমাকে। সঙ্গে ছিলেন অপর স্টুডিও থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়।